আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইতিমধ্যে সবাই অবগত, আমি সপ্তাহ খানিক আগে আপনাদের সপ্তম পত্রের স্টুডেন্ট যারা, তারা আমাকে মেসেজে ইনবক্স করতেছিল, স্যার আমাদের অ্যাটাচমেন্টের জন্য যে কাগজগুলা জমা দিতে হবে, কীভাবে জমা দিব বা কীভাবে কাগজ নিয়ে আসতে হয়, এই সমস্ত তথ্যগুলা আমাদের একটু জানান, যে কীভাবে আমরা অ্যাটাচমেন্টের কাগজগুলো জমা দিতে পারবো। বারবার মেসেজ করতেছিল, তার উপর ভিত্তি করে আমি এক সপ্তাহ আগে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম কারা কারা ভিডিওটা চান। তো আশা করি সবাই দেখেছেন, অনেকগুলাই কমেন্টস আসছে যে ওরা ভিডিওটা চায় আর কি। যাই হোক, আমি ব্যস্ততার মাঝে থাকি, ইতিমধ্যে আমার কাছের স্টুডেন্ট যারা সবাই জানেন, তারপরেও ইনশাল্লাহ আমি ব্যস্ততার মাঝেও আপনাদের ভিডিওটা আজকে করে দিচ্ছি, আর যাতে আপনাদের সপ্তম পর্বের স্টুডেন্ট যারা আছেন উপকৃত হন। এছাড়াও আমি জানি সপ্তম পর্বের স্টুডেন্ট ছাড়া যারা আছেন, বাকি সেমিস্টার ছোটো স্টুডেন্ট যারা মানে ছোটো সেমিস্টার পড়েন, নিচের দিকে পড়েন, তো যাই হোক এরাও দেখবেন, আমি জানি এরাও দেখবেন, আশা করি সবারই উপকার হবে। আর কথা হচ্ছে এখন, সেটা হলো আমার পরিচিত স্টুডেন্ট যারা, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন, এবং যারা অপরিচিত, যারা প্রথম দেখবেন, তারা অবশ্যই মুশারফ স্যার চ্যানেলটা কী করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও এই ভিডিওটা সরকারি বেসরকারি যত পলিটিক্যাল আছে সবগুলোর মাধ্যমে কী করবেন, ছড়াই দিবেন। কারণ এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে উপকৃত হবেন, আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন, তারাও যেন উপকৃত হয়। তো যাই হোক, এখন আমার প্রশ্ন অনেকগুলো ছিল কোশ্চেনে, আমাকে ইনবক্সে অনেকগুলো কোশ্চেন করছে, কী কোশ্চেন করছে আমি একটু লিখে রাখছি আর কি। লিখছে, স্যার সপ্তম পর্বে অ্যাটাচমেন্ট কোথায় করলে ভালো হয়। কোশ্চেন নাম্বার 1, আমরা যে অ্যাটাচমেন্ট করব সরকারি প্রতিষ্ঠানে না বেসরকারি প্রতিষ্ঠানে, কোশ্চেন নাম্বার 2 ছিল এটা। আর অ্যাটাচমেন্ট করার জন্য কীভাবে কাজ করতে হবে, এটা ছিল প্রশ্ন নাম্বার 3 আর কি। আর স্যার আমরা যে অ্যাটাচমেন্ট করব কতজন মিলে দল গঠন করবো বা সদস্য মিল হইতে হবে, যে কতজন মিলে করা যাবে। আর 5 নম্বর কোশ্চেনটা ছিল, স্যার কাগজগুলো আমরা কোথায় জমা দিব। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সপ্তম বর্ষের স্টুডেন্ট যারা আছেন আমাকে অবশ্যই চিনেন, ব্যক্তিগতভাবে চিনেন, ক্লাসেও দেখেছেন, আরও দেখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, যারা আমাকে চিনেন তারা মুশারফ স্যারকে অবশ্যই সবসময় সাপোর্ট করবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু হোয়াইট বোর্ডে লিখে রাখছি যে আপনাদের কী নিয়ে আমি আলোচনা করব। তাহলে একটু হোয়াইট বোর্ডে খেয়াল করি, সেটা হলো যে অ্যাটাচমেন্ট বা বাস্তব প্রশিক্ষণ নিয়ে আমরা কথা বলবো। এখন যারা সপ্তম রানিং স্টুডেন্ট আছেন, তারা প্রথমে যে কাজটা করবেন, আপনারা কিছু প্রতিষ্ঠানে খোঁজ নেবেন, কোন প্রতিষ্ঠানে সেগুলো আমি হোয়াইট বোর্ডে লিখে রাখছি। একটা কি দেখেন, এলজিইডি। তাহলে এলজিডিও কি, স্থানীয় সরকার প্রকৌশল। স্থানীয় সরকার প্রকৌশল এলজিডিতে খোঁজ নেবেন, অথবা পিডাব্লিউডি গণপূর্ত অধিদপ্তরে খোঁজ নেবেন, অথবা বিডাব্লিউডিবি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে খোঁজ নেবেন। এরপর লেখা আছে আরএসডি সড়ক অধিদপ্তর, খোঁজ নেবেন, সড়ক ও জনপথ অধিদপ্তর আর কি। এরপর লেখা আছে কি ওয়াসা, তাহলে পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষের কাছে খোঁজ নেবেন আপনারা। এরপর লেখা আছে এইচইডি, আর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে খোঁজ নেবেন আপনারা। এরপর লেখা আছে রাজুক, তার কি হলো, রাজুক উন্নয়ন কর্তৃপক্ষেও খোঁজ নেবেন আপনারা। তার মানে কি বুঝালাম আমি, এই সমস্ত প্রতিষ্ঠানে আপনাদের দেখবেন অনেকের আত্মীয় স্বজন চাকরি করে, কারো চাচা, কারো বাবা, কারো মামা, কারো আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই চাকরি করেন এই সমস্ত প্রতিষ্ঠানে। তাহলে সপ্তম পর্বের স্টুডেন্ট যারা আছেন তারা কি করবেন, আত্মীয় স্বজনের মাধ্যমে লিঙ্ক আপ ধরে খোঁজ করবেন এই সমস্ত প্রতিষ্ঠানে বাস্তব প্রশিক্ষণে কাজ করায় কি না। প্রথম কাজ এটা, আপনার কাজ নাম্বার 1। তাহলে যদি করায়, তাহলে আপনাদের প্রথম কাজই হলো ওইখানে গিয়ে খোঁজ নিতে হবে যে করাবে যে কতজন নিবে ওরা, 10 জন, 5 জন, 20 জন। তো যাই হোক, আমাদের পলিটেকনিক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের যে গ্রুপগুলো করা হয়, এই গ্রুপে প্রতি গ্রুপে 10 জন করে স্টুডেন্ট দেওয়া হয়, সর্বনিম্ন। সর্বোচ্চ 15 জন, 20 জন কোনো সমস্যা নেই। তার মানে আপনাকে মিনিমাম 10 জন মিল হইতে হবে। আপনি ইচ্ছা করলে একক জায়গায় এককভাবে বাস্তব প্রশিক্ষণ নিতে পারবেন না। তাহলে কি করতে হবে, অবশ্যই দল গঠন করতে হবে মিনিমাম 10 জনের। তাহলে আপনি 10 জন গঠন করার পরে আপনার প্রতিষ্ঠানে খোঁজ দিবেন যে ওই প্রতিষ্ঠানে কয়জন নিতে চায়। আপনার মিনিমাম কিন্তু 10 জন হইতে হবে, কারণ ক্যাম্পাস থেকে আপনার 10 জন নিচে দিবে না। তাহলে ওরা যদি 10 জন নেয় তাহলে তো হইলেই, দল গঠন করে ফেললেন। আর 20 জন নিলেও কোনো সমস্যা নাই, 30 জন নিলেও কোনো সমস্যা নাই, কিন্তু 10 জনের নিচে হওয়া যাবে না। প্রথম কথা ছিল এটা, ঠিক আছে। তাহলে আপনার প্রতিষ্ঠানে খোঁজ নিলেন, খোঁজ নেওয়ার পরে প্রতিষ্ঠানে বলবে হ্যাঁ আমরা আপনাদের কাজ বাস্তব প্রশিক্ষণ কাজ করাতে চাই, শিখাতে চাই। তাহলে তখন কী করবো, একটা আপনি যে করাতে চা, তাহলে কী করবে, একটা রিসিভিং লেটার দিবে আপনাকে, যে আপনাদের কাজটা শিখাতে চা, আপনাদের 10 জনের কাজে শিখাতে চা। তাহলে যদি এলজিতে যান, তাহলে ওরা একটা কী দিবে আপনাকে, রিসিভিং লেটার দিবে যে হ্যাঁ আমি আপনাদের কাজ শিখাতে চাই। এই রিসিভিং লেটারটা নিয়ে আসবেন, নিয়ে এসে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দিবেন। যারা ঢাকা বোর্ডিং স্টুডেন্ট আছে তারা ঢাকা বোর্ডিং জমা দিবেন, যারা অন্য পলিটেকনিক আছে তারা অন্য পলিটেকনিক জমা দিবেন। কোথায় জমা দিবেন, ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের কাছে।
যে স্যার এই ঘটনা, আমরা এই প্রতিষ্ঠানে গেছিলাম, আমাদের তারা কাজ শিখাতে চায়, বাস্তব প্রশিক্ষণ কাজ শিখাতে তার আগ্রহ আছে, ওরা আমাদের একটা রিসিভিং লেটার দিচ্ছে। তার মানে প্রথমে এই রিসিভিং লেটারটা আপনাকে সংগ্রহ করতে হবে। এইবার পরবর্তী কাজ কি, 2 নম্বর কাজ হলো যে রিসিভিং লেটার পাইছেন, এখন আপনার বিভাগীয় প্রধান অথবা আপনাদের ক্লাস টিচার, গাইড টিচার যার মাধ্যমে জমা দেওয়া হবে, বিভাগীয় প্রধান কাছে জমা দেওয়া লাগতে পারে অথবা গাইড টিচারের মাধ্যমে জমা দেওয়া লাগতে পারে। যাই হোক, বিভাগীয় প্রধান দেখার পরে দেখবে যে হ্যাঁ এরা তো কাজ শিখাবে, তখন আপনাকে কনফার্মেশন একটা লেটার দিবে। মানে কোথা থেকে? আপনাদের ডিপার্টমেন্ট থেকে। ডিপার্টমেন্ট থেকে একটা কি লেটার দিবে? কনফার্মেশন লেটার। এই লেটার কি থাকবে? আপনার 10 জন যে যাবেন 10 জনের নাম থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, ডিপার্টমেন্ট, শিফট, গ্রুপ, যাবতীয় তথ্য ওই ইনফরমেশন দেওয়া থাকবে এই কনফার্মেশন লেটারের ভিতরে। আপনাদের প্রত্যেকের ফোন নাম্বারও থাকবে। তার মানে আপনারা 10 জন যাইতে চান এলজিডিতে বা অন্য কোনো প্রতিষ্ঠানে, আপনার যে 10 জনের লিস্ট করে ক্যাম্পাস থেকে আপনাকে একটা লেটার দিবে, যেটা নিয়ে আপনি এলজিডিতে জমা দিয়ে আসবেন, অথবা যে প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করছেন ওই প্রতিষ্ঠানে গিয়ে জমা দিয়ে আসবেন। তার মানে আপনাদের এই 2টা কাজ বর্তমানে করতে হবে। আর এটা করার জন্য সম্ভবত নিজ নিজ প্রতিষ্ঠান থেকে একটা নোটিশ দিবে, অথবা ক্লাস টিচাররা ক্লাসেই বলে দিবে। এখন নোটিশ না দিলেও সমস্যা নেই, দেখবেন বিভাগীয় প্রধানের মাধ্যমে সবগুলো অবগত করা হবে যে আগামী 1 সপ্তাহের মধ্যেই কে কোথায় আপনারা অ্যাটাচমেন্ট করতে চান তার একটা লেটার বা লিস্ট জমা দিতে হবে। যাই হোক, ইতিমধ্যে ঢাকা পোলিং ইনস্টিটিউটে অবগত করা হয়েছে, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট উভয় শিফটকে বলা হয়েছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে, তাহলে আজকে হলো শনিবার, তার মানে রবিবার থেকে 1 সপ্তাহের মধ্যে আপনাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে এখন আপনারা এই 2টা কাজ খুব দ্রুত করতে হবে। এখন আমাকে যে ছাত্ররা কোশ্চেন করলো, স্যার কীভাবে কাজ করবো, তাহলে প্রশ্ন নাম্বার যে 3টা ছিল উত্তর কিন্তু সলিউশন হয়ে গেল যে স্যার আমরা কীভাবে কাজ করবো। তাহলে প্রথম হলো ও প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ দিবেন, যে কোনো প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের নাম লিখছি এগুলো আমি, হ্যাঁ এগুলো সরকারি প্রতিষ্ঠান, তাহলে বেসরকারি যে খোঁজ দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেখানে ভালো কাজ শিখাবে সেইখানে যাবেন। এখন সরকারিতে করলেও ভালো, বেসরকারিতে করলেও ভালো, মেন কথা হলো আপনাকে কাজ শিখতে হবে, ঠিক আছে। এখন মেন কথা হলো আপনাকে কাজ শিখতে হবে। 6 মাসের ডিউরেশন, আপনাদের পুরা 6 মাসের ডিউরেশন কাজ শেখানো হবে, একটা সেমিস্টারে পুরো 6 মাস, 6 মাসে আপনাকে এই কাজটা কমপ্লিট করা হবে, মানে পুরো একটা সেমিস্টার, অষ্টম সেমিস্টারে। এরপরে আরও একটা ভিডিও আপলোড করবো আপনাদের, 8ম সেমিস্টারে কী কাজ করতে হবে, কয়দিনে করতে হবে, কী খাতা লিখতে হবে, এগুলো আমি বলবো। কিন্তু এখন আপাতত আপনাদের যে কোশ্চেনগুলো আসছে আমাকে, স্যার আমরা কাজটা কীভাবে করবে সেটা প্রয়োগ হয়ে গেল। প্রশ্ন নাম্বার ছিল কতজন মিলে করবো, 4 নম্বর কোশ্চেন ছিল স্যার কতজন মিলে, সর্বনিম্ন 10 জন, 10 জন নিচে হয়ে যাবেন। ইচ্ছা একজন হলেও আপনি এক জায়গায় এককভাবে করতে পারবেন না, তাহলে মিনিমাম 10 জন, 15 জন, 20 জন, কোনো সমস্যা নাই, উপর দিকে হলে সমস্যা নেই, 10 জন নিচে হওয়া যাবেন, কারণ আমাদের প্রতিষ্ঠানে এটাই রুলস বা এই সিস্টেম করে দল গঠন করা হয়। যাই হোক, কোথায় জমা দিবেন? প্রশ্ন নাম্বার যে আপনার 5 নম্বর কোশ্চেন করছেন, কোথায় জমা দিবেন? আমি বললাম ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধানের কাছে জমা দিবেন। কি জমা দিবেন? রিসিভিং লেটারটা জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনাদের রিসিভিং লেটার দেখার পরে আপনাকে অবশ্যই কনফার্মেশন লেটার ডিপার্টমেন্ট থেকে দিবে। পুরো ওই কনফার্মেশন লেটার নিয়ে আপনারা কী করবেন? আপনি যে প্রতিষ্ঠানের কথা বলে আসছেন এখানে জমা দিয়ে আসবেন। তাহলে এখন প্রশ্ন নাম্বার 2 ছিল স্যার সরকারি না বেসরকারি, কোথায় কাজ করবো আমরা? তাহলে আপনারা চাইলে সরকারি প্রতিষ্ঠানেও এই বাস্তব প্রশিক্ষণ কাজগুলো করতে পারেন, অথবা বেসরকারি কোনো কোম্পানিতেও বাস্তব কাজগুলো করতে পারেন আপনারা। এখন একটা বিষয় বোঝা হলো, সেটা হলো কিছু প্রতিষ্ঠান আছে আপনাদের কাজ শেখানোর কথা বলে নিয়ে যাবে, আবার পরে গিয়ে বলবে যে অমুক টেট কোর্স করো, অমুক কোর্স করো, এই কোর্স নেও, সেই কোর্স নেও, এইগুলো আপনাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করবে। এই জন্য আমি ছাত্রদের বলবো, যেহেতু বাবা মা কষ্ট করে আপনাদের টাকা দেয়, তাহলে এই কষ্টের টাকাটা অন্যদিকে লাগাবেন না। এখন আপনাকে একটা প্রতিষ্ঠানে গেছেন কাজ শেখার জন্য, আপনাকে বলতেছে আপনার এই টুরি কাজটা শিখেন, 5,000 টাকা দিতে হবে। এই ট্র্যাপে বা ফাঁদে কেউ পা দিবেন না। কেন বললাম কথাটা? কারণ কষ্টের টাকাটা নষ্ট করা যাবে না। তাহলে যেই সমস্ত প্রতিষ্ঠানে এই ধরনের ফাঁদ বা ট্র্যাপ আছে, ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা কাজ শিখতে যাবেন না, ঠিক আছে। তো যাই হোক, এখন আপনাদের কাজ শেখানো বাবদ প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিজ নিজ পার হেড বাবদ ওই প্রতিষ্ঠানে টাকা দেওয়া হবে, যে প্রতিষ্ঠানে আপনি কাজটা শিখবেন। তাহলে কর্তৃপক্ষ যদি আপনাকে টাকাটা দেয়, তাহলে আপনি কেন আর টাকা দিবেন? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই আপনারা, আমার মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট, এই জায়গাটা বারবার খেয়াল করবেন যে মুশারফ স্যার কেন ভিডিওটা বানাইলো, ঠিক আছে। আমি আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো যেহেতু আপনি ভিডিও দেখার পর উপকৃত হবেন, অবশ্যই মুশারফ স্যার চ্যানেলটা কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। যারা করছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা করেন অবশ্যই করে দিবেন, পারলে 5-6টা করে দিবেন, ঠিক আছে। ওকে, এবার কথা হলো, তাহলে যে সমস্ত প্রতিষ্ঠানে শেখাবে বলে টাকা চাবে, ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা যাবেন না আর টাকাও দিবেন না। তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে সবাই দূরে থাকবেন। তাহলে এটা সরকারি হোক বেসরকারি হোক, যেখানে আপনার কাজ শেখাবে খোঁজ নিয়ে পড়ে যাইতে হবে। আপনাকে নিজের খোঁজ নেবেন, দায়িত্ব আপনার, কাজ আপনি শিখবেন। এখন আপনি এক বড় ভাইয়ের মাধ্যমে চলে গেলেন, যাই দেখলেন কাহিনী বলছে একটা, কাহিনী হলো অন্যটা। আর আপনার 7ম পর্বের স্টুডেন্ট সবাই ম্যাচিউরড, হ্যাঁ আশা করি সবাই বুঝবেন। এই জন্য এই সমস্ত খোঁজ নিয়ে পড়ে আপনি যাবেন। এখন কিছু প্রতিষ্ঠান আছে ভালো কাজ শেখাবে, হ্যাঁ আপনাকে ভালো কাজ শেখাবেন, 1 টাকাও নেবে না, ভালো কাজ শেখাবে, আপনি 6 মাসে অনেক কিছু শিখে ফেলবেন। আপনি এতদিন পর্যন্ত পড়াশোনা করছেন, দেখেছেন পাঠ্য বইয়ের থিওরিটিক্যাল পড়াশোনা করছেন, হ্যাঁ ব্যবহারিকও দেখছেন কম, তাহলে থিওরিটিক্যাল পড়াশোনা করছেন। এখন বাস্তব কাজ শেখার জন্য অবশ্যই বাস্তবমুখী হইতে হবে আপনাকে।
তাহলে প্র্যাকটিক্যাল গেলে আপনি প্র্যাকটিক্যাল কাজটাই শিখবেন, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 3 সরকারি না বেসরকারি, তাহলে উত্তর হলো সরকারি করলেও সমস্যা নাই, বেসরকারি করলেও সমস্যা নেই। সার্টিফিকেট সরকার প্রতিষ্ঠানের একটা সার্টিফিকেট দিবে, বেসরকারি থেকে একটা সার্টিফিকেট দিবে, আপনার সার্টিফিকেট কোনো সমস্যা নেই, আপনি কাজ পারেন কিনা সেটাই সমস্যা, আপনাকে কাজ জানতে হবে। তাহলে সরকারি করলেও সমস্যা নেই, বেসরকারি করলেও সমস্যা, আপনি কাজ শিখলেই হলো, মেন কথা কাজ শিখতে হবে। 1 নম্বর যে কোশ্চেনে ছিল স্যার অ্যাটাচমেন্ট কোথায় করলে ভালো হবে, তাহলে আমি যেটা বললাম আপনারা নিজেরা খোঁজ লাগাবেন, কোথায় করলে ভালো হবে নিজেরা খোঁজ লাগাবেন, ঠিক আছে। তাহলে এখন যার যেখানে সুবিধা হয়, ধরুন আপনি ঢাকায় থাকেন, আপনি গাজীপুর যায় তো এখন অ্যাটাচমেন্ট করতে পারবেন, একটা অসুবিধা, ঢাকার ভিতরে কাছেগুলো খুঁজবেন যাতে আপনার সুবিধা হয়। এরপর যারা গাজীপুর থাকেন তারা গাজীপুর কাছেগুলো খুঁজবেন, মানে আপনার সুবিধা মতন খুঁজবেন যাতে আপনার সুবিধা হয়, ঠিক আছে। এখন তো ব্যাচ মিলাবেন কীভাবে, দেখবেন আপনার গ্রুপে বন্ধু বান্ধব যারা থাকবে ওদের দেখবেন ব্যাচ মিলানোর জন্য খুঁজতেছে যে বন্ধু আমরা তো এলজিডিতে কথা বলছি 10 জন লোক লাগবে, তা আমরা তো 5 জন আছে, বাকি 5 জন চলে, তখন আপনি যে এলজিডি ভালো লাগে তাহলে এলজিডি ঢুকে যাবেন। অথবা বলতে স্যার রাজুক ভালো লাগে, তাহলে রাজুকে আসেন, রাজুকে চলে যান, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে খোঁজ লাগাইতে হবে, আত্মীয়স্বজনের মাধ্যমে কী করতে হবে, খোঁজ লাগাইতে হবে। যাই হোক, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের 5টা যে কোশ্চেন ছিল আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, দেখার পরে অবশ্যই ভালো লাগবে। এরপরেও ভিডিওটি দেখার পরে ভিডিওতে আপনাদের প্রশ্ন করার সুযোগ আছে, ঠিক আছে। আপনার ইউটিউবে আমার ভিডিওটা থাকবে, বারবার টেনে টেনে দেখবেন যে মোশাররফ স্যার কী বললো আপনাদের, ঠিক আছে। মোশাররফ স্যার কী বললো বারবার টেনে টেনে দেখবেন, আর প্রশ্ন করার সুযোগ আছে, নিচে কমেন্টস করার একটা অপশন আছে, আপনারা ওখানে কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দেবো ইনশাল্লাহ জানা থাকলে, হ্যাঁ। তো যাই হোক, এই ছিল কথা। এখন পরবর্তী আলোচনা হলো লাস্ট কথা, যে আমাকে কোশ্চেন করা স্যার ডুয়েট না সরকারি চাকরি কোনটা ভালো হবে, আমাকে এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন ছিল, স্যার আমাদের ডুয়েট না সরকারি চাকরি কোনটা ভালো। এখন আমি যদি এই কথাটা শুরু করি তার আগে আমি শুরুতেই বলবো, সেটা হলো আমরা ডিপ্লোমা সেক্টর যারা আসি অধিকাংশই আমরা কি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের টার্গেটটাই থাকে যে 4 বছর শেষ হওয়ার পরে আমরা চাকরিতে ঢুকবো, টার্গেটই থাকে এটা। এখন কিছু ফ্যামিলি আছে উচ্চশিক্ষিত যারা কী করবে, ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য ডুয়েটে অ্যাডমিশন নিয়ে যাবে, এরকম অনেক ফ্যামিলি আছে। আবার কিছু আছে না, আমার ছেলে মেয়েকে আমি সরকারি চাকরি করাবো। আবার কিছু আছে ডুয়েটে পড়ার সুযোগ নাই, সরকারি চাকরি করতে গিয়ে পড়ার সুযোগ তো অনেক সময় লাগে, সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু অনেকটি সময় দিতে হয়, এই সময়ও নাই, এরকম পরিবার আছে যে বের হওয়ার সাথে সাথেই কোম্পানিতে ঢুকতে হবে, আসলে এরকম পরিবার অনেক পরিবার আছে। যাই হোক, তাহলে 1 নম্বর অপশন হলো আপনি প্রাইভেট কোম্পানিতে ঢুকতে হবে, পরিবার সিচুয়েশন দেখে আগে বুঝতে হবে। প্রথম কথা হলো আপনি পরিবারকে জিজ্ঞাসা করবেন যে মা বা বাবা আমাকে দিয়ে কী করাবে, ডুয়েট অ্যাডমিশন দেওয়া হবে, নাকি সরকারি চাকরি দেওয়া হবে, নাকি প্রাইভেট কোম্পানিতে ঢুকাবে। এখন আপনি আপনার পরিবার সম্পর্কে 100% জানেন যে আমার পরিবার এখন কোন অবস্থান আছে। যদি আপনাকে পরিবার সাপোর্ট করে ঠিক আছে বাবা তুমি উচ্চশিক্ষার জন্য ডুয়েট অ্যাডমিশনে যাও, তাহলে অবশ্যই আপনারা প্রথম কী করবেন, পরিবারকে কথা শুনে প্রাধান্য দিয়ে ডুয়েট অ্যাডমিশনে যাবেন। এখন পরিবার যদি বলে না বাবা আমার ডুয়েট অ্যাডমিশন যাওয়ার দরকার নাই, আমার টাকা পয়সা নাই, তুমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করো, তাহলে কী করবেন, বাবা মাকে প্রাধান্য দিয়ে সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করবেন, শুরু থেকেই, মানে ডিপ্লোমা শেষ হওয়ার পর থেকেই, আপনার ডিপ্লোমা শেষ হওয়ার পর থেকেই সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করবেন, অ্যাডমিশন যাওয়ার দরকার নাই। আচ্ছা, বাবা মা যদি বলে না বাবা আমার সরকারি চাকরি করতে গেলে তো একটু পড়াশোনা করতে হয়, লং প্রসেস, ওই লাইনে যাওয়ার দরকার নাই, অ্যাডমিশনতে টাকা দিতেই পারবো না, দূরেই গেল, এবার সরাসরি কোম্পানিতে ঢুকো, বাবা মা যদি বলে কোম্পানিতে ঢুকো, কোনো কথা নাই, হ্যাঁ কোনো কথা নাই, আপনি কোম্পানিতে ঢুকে যাবেন। কারণ বের হওয়ার পরে সারা বাংলাদেশে অনেক স্টুডেন্ট বেড়ে যাবে, তখন কিন্তু কোম্পানির চাকরি পাওয়াও কঠিন হবে। যারা এই লাইনের সাথে জড়িত, হ্যাঁ তারা অবশ্যই জানেন যে মুশাররফ স্যার কথাটা বললো বাস্তবমুখী কথা, যে আপনারা যখন সারা বাংলাদেশে একসাথে 10,000 ইঞ্জিনিয়ার বের হবেন, তখন দেখবেন কোম্পানির চাকরি পাওয়াও খুব কঠিন হবে এবং অল্প টাকা বেতন দিবে। কিন্তু আপনাকে ঢুকতে হবে কাজ শেখার উদ্দেশ্যে, যে আমি কাজ শিখবো, বেতন যাই দেখ না কেন আমি কাজ শিখবো। এলো 3টা কথা আমি বললাম। এখন কথা হইলো কারো টার্গেট যদি ডুয়েটই থাকে তাহলে সব বাদ দিয়ে ডুয়েটে যাবেন, আর কারো যদি থাকে সরকারি চাকরি তাহলে সব বাদ দিয়ে ওই লাইনে সরকারি চাকরি পড়াশোনা শুরু করবেন। আর এই দুটো অপশন যদি কোনো ফ্যামিলিতে না থাকে তাহলে অবশ্যই কোম্পানি চাকরিতে ঢুকে যাবেন। অনেকে এই কোম্পানি চাকরি ঢুকেও প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করে, অনেক কোম্পানি চাকরিতে ঢুকেও সরকারি চাকরি পড়াশোনা করে আর পরীক্ষা দেয়, তার মানে দুটো অপশনই খোলা আছে। এখন কোম্পানিতে ঢুকলেই যে আপনার জীবন ধ্বংস, বিষয়টা এমন না, কারণ আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠাইছে আপনাকে তখনই আপনার রিজিকের ব্যবস্থা করে রাখছে, কোথায় যাবেন লাস্ট কোথায় যায় শেষ হবে। তো যাই হোক, এই জন্য রিজিক নিয়ে টেনশন করবেন না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দেবে এক সময়। কিন্তু আমি আরেকটা পরামর্শ দিই, সেটা হলো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। আপনার সপ্তম পর্বের স্টুডেন্ট আছেন, দেখবেন এখন অনেক বড় ভাইরা আসবে, আইসা আপনাদের বলবে যে ডুয়েট অ্যাডমিশন চলো, ডুয়েট ছাড়া কিছু না, জীবনে কিচ্ছু হবে না ডুয়েট ছাড়া, এরকম অনেক বড় ভাই আসবে। তো যাই হোক, আমি বলছি যাদের ডুয়েট ইচ্ছা তারা তো অবশ্যই যাবেন, কিন্তু যাদের ইচ্ছা নাই, হ্যাঁ আপনি ফ্যামিলি অবস্থান জানেন, ফ্যামিলি অবস্থান জানার পরেও বড় ভাইদের কথার প্রলোভনে পড়ে ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করে আপনি অ্যাডমিশন যাবেন না। সুপ্রিয় শিক্ষার্থী, মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট। বাবা মাকে প্রেশার ক্রিয়েট করে আপনি বড় ভাইদের কথার প্রলোভনে পড়ে অ্যাডমিশনে যাবেন না। আশা করি বুঝে গেছেন আমার কোশ্চেনটা। পরবর্তী কথা, ডানভাবে অনেক কোচিং থাকবে সরকারি প্রতিষ্ঠানে, মানে সরকারি চাকরির জন্য দেখবেন ডানভাবে অনেক কোচিংয়ের অভাব নাই, হ্যাঁ কোচিংয়ে আপনাকে অনেক প্রলোভন দেখাবে, সরকারি চাকরি এই সেই অমুক জায়গায় তমুক জায়গায় আপনাকে অনেক প্রলোভন দেখাবে।
তো যাই হোক, আপনারা সপ্তম বর্ষের স্টুডেন্ট, অনেক ম্যাচিওর, আপনার যান সমস্যা নেই, কিন্তু বুঝে শুনে যাবেন কোথায় যাচ্ছেন। হ্যাঁ, বুঝে শুনে যাবেন কোথায় যাবেন। আমি যাইতে নিষেধ করি না, কিন্তু ঘটনা যাওয়ার আগে 5-7 বার ভাববেন যে আপনি কোথায় যাচ্ছেন, ঠিক আছে, এটা ভাববেন। তো যাই হোক, এখন ফ্যামিলি যদি বলে সরকারি চাকরি পড়াশোনা করুন, আপনার বাসায় থেকেও পড়াশোনা করে চাকরি পাওয়া সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, উচ্চশিক্ষার জন্য যারা বিভিন্ন জায়গায় সরাই সিটে আছেন, হ্যাঁ, দেখবেন আপনাদের বড় বন্ধু বান্ধব খোঁজ লাগায় দেখবেন অ্যাডমিশন ছাড়াও চাকরি পাইছে, সরকারি চাকরির কোচিং ছাড়াও চাকরি পাইছে, অনেক বড় ভাইয়েরা আছে, খোঁজ নিয়ে দেখবেন, সাইডে খোঁজ নিয়ে দেখবেন। আর কোম্পানির চাকরি যদি সর্বশেষ বলি, কোম্পানির চাকরি বেরোলে যে পাওয়া যাবেন বিষয় কিন্তু এমন না। সুপ্রিয় শিক্ষার্থী, একটা গুরুত্বপূর্ণ সবাই খেয়াল করেন, কোম্পানির চাকরি পাইতে গেলেও বর্তমানে জ্যাক লাগে, লোমিন লাগে, মানে লিয়াজু কইরে পরে চাকরিতে ঢুকতে হয়, ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে। কারণ কোম্পানির চাকরি বর্তমান দেশের অবস্থান এমন হয়েছে, এখন চাকরি পাওয়া যে কী অবস্থান, যারা এই লাইনে ঢুকবেন পরে মনে মনে ভাববেন যে মুসব সাবজেক্ট কথাটা বলছিল কেন আমার প্রাইভেট কোম্পানিতে আগে ঢুকতে বলছিল, যারা মানে প্রাইভেটে ঢুকতে চায় আর কি কোম্পানিতে, তো যারা সুযোগ পাবেন ওরা আগেই ঢুকে যাবেন, না হলে পরে কিন্তু সারা বাংলাদেশে 10,000 ইঞ্জিনিয়ার একবার বের হবে, তোরা কিন্তু আপনার ঢুকতেও কঠিন হবে। এই জন্য দেখবেন অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট থাকাও সত্ত্বেও দেখবেন বেকার বসে আছে, কারণ কেন, ও আগে থেকে চেষ্টা করে নাই। তার মানে আমি বুঝাইলাম, আপনি যারা অ্যাডমিশন যাবেন আগে থেকে সিদ্ধান্ত নেবেন, যারা সরকারি চাকরি লাইনে ঢুকবেন তার আগে থেকে সিদ্ধান্ত নেবেন, যারা কোম্পানিতে ঢুকবেন তার আগে থেকে সিদ্ধান্ত নেবেন। সেটা একক সিদ্ধান্ত না, আমি আবারও বলছি, খুব সুন্দরভাবে খেয়াল করবেন, পরিবারের সাপোর্ট নিয়ে করবেন, পরিবার আপনাকে যেদিকে মুভ করবে ওই দিকেই যাবেন। এককভাবে করতে গেলে মাঝপথে গিয়ে আটকা পড়বেন, তখন কিন্তু ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিবে না। এই জন্য এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, ফ্যামিলির সাপোর্ট নিয়ে আপনি আগাবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যে 5টা কোশ্চেন করেছিলেন আমি কোশ্চেনগুলো উত্তর দিয়েছি, এবং ডুয়েট নেওয়া সরকারি চাকরি ইতিমধ্যে আমি বলেছি যে এরপরেও যদি কার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। আপনাদের পরিচিত মুখ মোহাম্মদ মুশারফ হোসাইন স্যার সবসময় আপনাদের সাপোর্ট দিয়ে গেছে। হ্যাঁ, সপ্তম পর্বের স্টুডেন্ট, আমাকে একান্তভাবে ভালোভাবে ছিলেন, কারণ আমার ক্লাসও পেয়েছেন, সবসময় সাপোর্ট দিয়ে গেছি, ইনশাল্লাহ আমি ভবিষ্যতেও সাপোর্ট দিয়ে যাব। তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।